ট্রেনে যাতায়াত করা কতটা মুশকিল সেটা তো ট্রেনের যাত্রী একমাত্র বলতে পারবে। আপনি আপনার ফ্যামিলির সঙ্গে ট্রেনে আরামসে ট্রাভেল করছেন, আপনি টিকিটও বুক করিয়ে রেখেছেন, তাও প্রায় 2 মাস আগে। কিন্তু যাত্রার সময় না জানি কোথা কোথা থেকে কেমন কেমন সব লোক ঢুকে আসে আপনার কামরার মধ্যে। পুরো বগিটাকে রিজার্ভ করা হয়েছে, তা সত্ত্বেও কিছু লোক নির্লজ্জের মতন এসে আপনার সিটে বসে পড়ে। এ তো গেল ভিতরে যারা চলে আসে তাদের কথা, কিন্তু তাদের ব্যাপারটা কি যারা মাঝ রাস্তায় নেমে পড়ে? না, আমি তাদের কথা বলছি না যারা ট্রেনের চেনটাকে টেনে যেখানে খুশি নেমে পড়ে। কোনো কোনো মানুষ তো নিজের বাড়ির সামনেই ট্রেন দাঁড় করিয়ে দেয়। আমি কথা বলছি তাদের যারা আপনার সাথে টিকিট বুক করিয়ে তারপরেই যাত্রা করে আর হঠাৎ করে উঠে মাঝ রাস্তায় নেমে যায়। আপনি দেখেন যে বেচারা নিজের জিনিসপত্র ভুলে গেছে, আপনি তার পিছনে দৌড়লেন, কিন্তু সে ট্রেন থেকে নেমে এমনভাবে গায়েব হয়ে গেল যেমনভাবে কর্পূর উবে যায়। আর তার জিনিসপত্র আপনার সঙ্গেই চলতে থাকে। কখনো ভেবেছেন কি থাকতে পারে তার মধ্যে? অনেক কিছু। আগে হ্যাঁ, অনেক কিছুই থাকতে পারে। জামা কাপড়, জুতো, বম, অথবা লাশও থাকতে পারে। আর কি হবে যদি আপনি তার ব্যাপারে কিছু নাই জানেন? এই গল্পে যা হয়েছিল সেটা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। এরকমই একটা বক্স কুলি উঠিয়ে নিয়ে চলল। প্ল্যাটফর্মে হঠাৎই একটা মেয়ে দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে কুলিকে ধাক্কা মারে, বক্সটা পড়ে যায়। আর বক্সের ভেতর থেকে যেটা বেরোলো সেটা দেখে 2-1 তো অজ্ঞানী হয়ে গেল। আপনিও দেখুন কি ছিল ওই বক্সে। অনুগ্রহ করে শুনবেন, 10টা বেজে 5 মিনিটে গঙ্গাসাগর এক্সপ্রেস 1 নম্বর प्लेटफॉर्म থেকে ছাড়বে। कृपया ध्यान दें, 10:05 पर गंगा सागर एक्सप्रेस 1 नंबर प्लेटफॉर्म से छूटेगी। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে উঠবেন না, ওই গাড়িটি কার সেটে যাবে। যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে গয়া এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা লেট চলছে। যাত্রীদের অসুবিধা হওয়ার জন্য আমরা দুঃখিত। যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে তিস্তা প্যাসেঞ্জার কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। যাত্রীরা অনুগ্রহ করে শুনবেন, 9:35 বাক এক্সপ্রেস আজ অনিবার্য কারণবশত ক্যান্সেল করা হয়েছে। যাত্রীদের অসুবিধা হওয়ার জন্য আমরা দুঃখিত। বাক এক্সপ্রেস সকাল 9টা বেজে 35 মিনিটের পরিবর্তে সন্ধে 7টা বেজে 40 মিনিটে ছাড়বে। যাত্রীদের অসুবিধা হওয়ার জন্য আমরা দুঃখিত। প্ল্যাটফর্ম পরিষ্কার রাখুন, এটি একটি রাষ্ট্রীয় সম্পত্তি। পালিয়ে কত দূর যাবি? হ্যাঁ, চল আমার সাথে চল। আমি কিন্তু চিৎকার করবো, হাতটা ছাড় বলছি। আরে বলার অবস্থায় রাখলে তবে না, মুখ খুললে পড়ে না গুলি করে দেবো। আর তুই কি ভেবেছিস আমার টাকা নিয়ে পালিয়ে যাবি তুই? আর আমি কিচ্ছু করবো না। দে আমার টাকা ফেরত দে। তোর টাকা চাই তো? হ্যাঁ। হাতটা ছাড়। এই নে তোর টাকা। এর ভিতরে তো লাশ। প্যাসেঞ্জারটা কোথায়? যার ট্রাঙ্ক এটা? উনি তো পালিয়ে গেছেন বাবু। যেই বাক্সটা পড়লো উনি পালিয়ে গেলেন। তুমি দেখলে চিনতে পারবে? সামনে এলে নিশ্চয়ই চিনতে পারবো বাবু, নিশ্চয়ই চিনতে পারবো। স্যার, এই কুলিটাই ট্রাঙ্কটা নিয়ে যাচ্ছিল। প্ল্যাটফর্ম ছেড়ে পালাবার চেষ্টা করছিল, এই কনস্টেবল গিয়ে ধরে এনেছে। আচ্ছা, কে কেন পালাচ্ছিল তুমি? আমি এত বছর ধরে কুলিগিরি করছি বাবু, আজ পর্যন্ত এরকম হয়নি। বাক্সের মধ্যে যে লাশ আছে সেটা কি করে জানবো বাবু? ভীষণ ভয় পেয়ে গেছিলাম বাবু, আমি সত্যি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ওই লোকটাকে কেন তুমি ধরোনি? যে লোকটা তোমাকে বাক্স রাখতে বলেছিল, কেন? আমার তো মেয়েটাকে বদমাশ মনে হচ্ছে বাবু, যার জন্য আমার মাথা থেকে বাক্সটা পড়ে গিয়েছিল। হ্যাঁ। আচ্ছা বিবেক, মেয়েটা এখন কোথায় আছে? হ্যাঁ স্যার, এখানেই আছে।
ভেতরে স্টেশন মাস্টার রুমেই বসে আছে। নিয়ে এসো ওকে, তুমি যাও। স্যার মনে হচ্ছে কোনো চপার দিয়ে এর গলা কাটা হয়েছে। এক কোপেই আলাদা হয়ে গেছে স্যার। একটা কোপেই? হ্যাঁ স্যার, গলায় যে কাটটা আছে সেটা একদম ক্লিন। তার মানে কোনো ছুরি দিয়ে আস্তে আস্তে কাটেনি? স্যার দেখে তো তা মনে হচ্ছে না। আর এই লোকটাকে সেটাও জানতে পারছি না। এর পকেটে কিছু নেই, শরীরে কোনো চিহ্ন নেই, কিচ্ছু নেই স্যার। স্যার এই মেয়েটি বলছে এই লোকটা নাকি ওকে মারতে চাইছিল। কিন্তু স্যার এ তো বলছে ওকে চেনেই না। ও মিথ্যে কথা বলছে, ও একদম মিথ্যে কথা বলছে স্যার। স্যার স্যার এর কাছে গান আছে। এর কাছে তো গান নেই। স্যার স্যার ওর কাছে গান আছে। ওই বাক্সটা যদি না পড়তো তাহলে ও আমাকে মেরে ফেলতো, আর আপনারা এখানে আমার লাশ পেতেন। কোথায় আছে গান? আমার কাছে কোনো গান নেই স্যার আমার মনে হয় ওখানে লুকিয়ে দিয়েছে হয়তো। আপনারা ওখানে চেক করুন। স্যার বন্দুক পেয়েছি স্যার, চেয়ারের তলায় লুকিয়ে রেখেছিল। এটা কি? এটা আমার নয় স্যার। তোর নয়? না স্যার। তবে কি স্টেশন মাস্টারের এটা? হ্যাঁ, কোন বগি থেকে তুমি এই ট্রাঙ্কটা তুলেছিলে? হ্যাঁ, আগে S4। S4। এক মিনিট, এক মিনিট। এক মিনিট সরে যান একটু। ট্রাঙ্কে এখানে রাখা ছিল স্যার। এখানে রেখেছিল? এখানে কে বসেছিল? এখানে আমরা বসেছিলাম স্যার। ওই ট্রাঙ্কটা আপনাদের নয় তো? আমরা লাশ নিয়ে তো আর ঘোরাফেরা করব না। কিন্তু কুলি যে বললো ও ট্রাঙ্কটা এখান থেকেই তুলেছিল। স্যার আমরা তো গত 14 ঘন্টা ধরে ট্রাভেল করছি, ওই ট্রাঙ্কটা আমাদের ছিল না। দেখি সরুন সরুন, একটু সাইড দিন দেখি দেখি। সরুন সরুন, দেখি সরুন 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 সরুন। ফেডরিক, তুমি ট্রাঙ্ক নিয়ে আসছো? হ্যাঁ স্যার, আমি ভাবলাম যে এই ট্রাঙ্কটা দেখে হয়তো এদের সবকিছু মনে পড়ে যাবে। আরে কিন্তু ওই লাশটা কোথায়? লাশটা তো ট্রাঙ্কের ভেতরেই আছে স্যার। এই ট্রাঙ্কটা তো আমি দেখেছিলাম। কি দেখেছিলেন? হ্যাঁ স্যার, গাড়ি দাঁড়ানো মাত্রই একটা লোক এলো, তারপর ট্রাঙ্কটা রেখে চলে গেল। যখন ট্রেনটা এখানে দাঁড়িয়ে ছিল তখন কেউ এসে এটা এখানে রেখে গেছে? তুমি কি বলতে পারবে লোকটাকে দেখতে কেমন ছিল? না স্যার, অত ভালো করে মুখটা তো দেখিনি আমি। বস, এই যে মাথা কাটা লাশটা পাওয়া গেছে, না তো এ কোনো ক্রিমিনাল আর না তো এ কোনো পুলিশ। এর আঙ্গুলের ছাপ পাওয়া গেছে আমাদের রেকর্ডে? না। এত নির্মমভাবে এর গলা কাটা হয়েছে দেখে মনে হচ্ছে যে এ কোনো ক্রিমিনালই হবে। অভিজিৎ, গুরুজনরা বলেছেন যখনই তুমি কিছু বলবে ভেবে চিনতে বলবে। আরে ডক্টর সালুকে যদি কেসটাকে সলভ করতে হয়, খুনিকে ধরতে হয়, তাহলে তো হাতে হাত রেখে বসে থাকলে হবে না। কিছু না কিছু তো করতে হবে, কিছু না কিছু তো ভাবতে হবে। কি বলেন ডক্টর সারিকা? অভিজিৎ, আমিও কিছু না কিছু করছি। এই বক্সটা দেখো। আচ্ছা, কি আছে বক্সের মধ্যে? বক্সটার বাইরে আছে, এই দেখুন স্যার। ঘাস? হ্যাঁ স্যার, যেখানে এই বক্সটা রাখা হয়েছিল অল্প সময়ের জন্য হলেও ওখানকার মাটি ভিজে ছিল আর ওখানে ঘাস ছিল। বাহ ডক্টর সারিকা, আমি যখনই ফরেন্সিক ল্যাবে আসি না, আমার না খুব ভালো লাগে। এটা দেখে যে আপনি ফরেন্সিক সায়েন্সে কত তাড়াতাড়ি এগিয়ে চলেছেন। বক্সের ভেতরেও কিছু পাওয়া গেছে। বক্সের ভেতরেও? এসো দেখো, কাম। দড়ি পাওয়া গেছে বক্সের ভেতর। এটা কি দড়ি? না। সেটাই তো, সালুকের সাহেবের মাথাটাই গেছে। বস, এটা ব্রেড আছে, ব্রেড। একেই বলে এসিপি প্রদ্যুমান। ঠিক ধরে ফেলেছে। ওসব ছাড়ো, এখন বলো কি হয়েছে এই ব্রেডের? এর দড়ির রোগ আছে, মানে এটা একদম খারাপ হয়ে গেছে। কখনো কখনো বেকারিতে যখন রুটি ভালো করে তৈরি না হয়, কাঁচা থেকে যায়, তখন এই অবস্থা হয়। আর স্যার, এই রোগটা এতটাই বিপজ্জনক যে বেকারি থেকে ওখানকার সমস্ত ব্রেডই ফেলে দিতে হয়, আর যেসব বক্সগুলোর মধ্যে এই ব্রেডগুলো রাখা হয় ওগুলোকেও ফেলে দিতে হয়। ও, তার মানে হলো কোনো বেকারির কর্মচারী ওই বক্সটাকে তুলে বাইরে ফেলে দিয়েছে, আর তারপর কেউ ওটার ভেতরে লাশ ভরে দিয়েছে। এক্স্যাক্টলি। ওই বেকারির তো সমস্ত জিনিস ওপরে তুলে রাখা হয়েছিল। বেকারিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়েছিল, সব ঠিক করা হয়েছিল।
নয়তো বেকারিতে যত রুটি বেঁচেছিল তাতে এই রোগের ব্যাকটেরিয়া এসেছে। আর যদি কেউ ওই রুটিটা খেয়ে ফেলে তো অসুস্থ হয়ে পড়বে। শুধু তাই নয়, কখনো কখনো মরেও যায়। স্যার, আমরা এটা তো খুঁজতে পারি যে বেকারি কোনটা। কারণ কথাটা তো কেউ লুকিয়ে রাখতে পারবে না। এ শহরে যতগুলো বেকারি আছে সব চেক করো, খোঁজ নাও যে কোন বেকারি আছে যেটা 3-4 দিন ধরে বন্ধ রয়েছে। আরে স্যার, আর কি বলবো, যা হবার তা হয়ে গেছে। ব্রেডগুলোতে ফাঙ্গাস হয়ে গেছিল। আরে বাপরে, এখনো আছে নাকি? আরে না না, এখন আর নেই, যা ছিল তা বাইরে ফেলে দেওয়া হয়েছে। পুরো বেকারিটা কেমিক্যাল দিয়ে ধোয়া হয়েছে, এখন সবকিছু ঠিক আছে। একটু ছবিটা দেখুন, এই ট্রাঙ্কটাকে চিনতে পারছেন? আরে এটা তো ওই ট্রাঙ্কগুলোরই একটা যেগুলো বাইরে রেখেছিলাম। আপনারা কোথায় পেলেন? রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশনে? আগে হ্যাঁ, একটা লাশ ছিল ওর ভেতরে। লাশ? হ্যাঁ, এই ছবিটা দেখুন। এই পোশাকগুলোকে চেনেন? আরে মাথাটা কোথায়? সেটাই তো খুঁজছি আমরা। চেনেন একে? আগে না। তোমরা কি চেনো এগুলোকে? ভালো করে দেখো। এই পোশাকটাকে চেনো কেউ? না? দেখুন স্যার, এই লাশটা কার আমাদের মধ্যে কেউই জানে না। আমাদের কথা বিশ্বাস করুন। আমরা লাশটাকে নিয়ে কোনো কথা বলছি না। খুন করেছে যে, আমরা তাকে খুঁজছি। স্যার, আমরা ওই ট্রাঙ্কটা বাইরে রেখে দিয়েছিলাম, আমাদের কথা বিশ্বাস করুন। এর মানে ট্রাঙ্কটা কেউ চুরি করেছিল? একদম। একটু আমাদের ওই জায়গাটা দেখান তো যেখানে আপনারা ট্রাঙ্ক রেখেছিলেন। হ্যাঁ, চলুন। আসুন আসুন স্যার। অভিজিৎকে ফোনে ডেকে নাও। স্যার, এই লোকটার নখগুলো তো একেবারে অন্যরকম গল্প বলছে। কেন? ও শাশুড়ির নাম লেখা আছে নখের ওপর। এখন স্যার এটা তো জানি না যে এই লোকটার বিয়ে হয়েছিল কিনা। সারিকার মুখটা যদি দেখা যেত তাহলে বোঝা যেত। মুখ দেখে জানা যেত? কি করে স্যার? সারিকা, একজন বিবাহিত লোকের মুখের উপর যে এক্সপ্রেশন হয় না, ওই দুঃখটা লুকানো যায় না। আমি বলছিলাম যে স্যার এর নখগুলো কেমন ভাঙা ভাঙা, তাহলে হয়তো এই লোকটা এর জন্য কোনো ওষুধ খাচ্ছিল, অথবা ওর গল ব্লাডারে। সারিকা, হাত ছেড়ে দাও। তুমি লাশের হাত ছেড়ে দাও। কি হয়েছে স্যার? তুমি লাশের থেকে দূরে যাও। যাও তাড়াতাড়ি। কিন্তু হয়েছে সারিকা, তাড়াতাড়ি প্রোটেকশন নেবার ব্যবস্থা করো। কিন্তু কেন? তুমি বাড়ি চলে যাও, যাও। আর আপনি? আমি সব সামলে নেব, তুমি বাড়ি যাও। স্যার, আমি এরকম আপনাকে একা ছেড়ে কি করে যেতে পারি? এই নাও, মাস্ক পরে নাও। যদি এটা ছড়িয়ে না যায় তাহলে আমরা বেঁচে যাব। চোখ বন্ধ করো। রেডি? সারিকা, তাড়াতাড়ি এসিপি কে ফোন করো। হ্যাঁ স্যার, কিন্তু স্যার ওনাকে ফোন করে আমি বলবোটা কি? ওকে বলো যে এই মাথা কাটা লাশটার সোয়াইন ফ্লু হয়েছে। সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লু? ইয়েস, H1 and N1। আসুন স্যার। এই যে এখানেই আমি ওই ট্রাঙ্কগুলো রাখিয়েছিলাম। এইখানে? আর এখান থেকে ওই ট্রাঙ্কটা চুরি হয়ে গেছে। আগে স্যার। অভিজিৎ, এই দেখ, বেশ বড় বস্তি এদিকটায়। স্যার, হয়তো এখানে যারা থাকে তাদের মধ্যে কেউ ট্রাঙ্কটা চুরি করেছিল। হতে পারে। আর খুনও হয়তো এখানে কোথাও হয়েছে। আর যখনই খুনি এখানে ট্রাঙ্কটা দেখতে পেল, লাশটাকে ওর মধ্যে ঢুকিয়ে দিল। হ্যাঁ ডক্টর সারিকা, হঠাৎ কি মনে করে ফোন করলেন? হ্যাঁ, কি বলছেন আপনি? ওকে, থ্যাঙ্কস আ লট। সারিকার ফোন পেয়ে ধাক্কা খেলে কেন? আরে সারিকার ফোন পেয়ে ধাক্কা খাইনি, ও যা বললো তাতে ধাক্কা খেয়েছি। কি বলেছে? লাশে সোয়াইন ফ্লু আছে। হ্যাঁ? H1N1। সোয়াইন ফ্লু? আচ্ছা, আবার আমার হয়ে যায়নি এক তো? মিনিট, সবার আগে আমাদেরকে ভ্যাকসিনেশন করতে হবে। আগে মাস্ক নিয়ে এসো গাড়ি থেকে, কুইক। ইয়েস স্যার। আরে
যদি ওই লাশ এখানে থাকা কোনো লোকের হয়, তার মানে এখানে অন্য লোকেদেরও নিশ্চয়ই সোয়াইন ফ্লু আছে। স্যার একটা কথা তো খুব পরিষ্কার, যে মারা গেছে তার যদি সোয়াইন ফ্লু হয়ে থাকে তাহলে ওই লোকটা আমেরিকা, সাউথ এশিয়া নয়তো ইউরোপ থেকে এসেছে। একদম না, এখানে কোনো লোক বাইরের কোনো দেশ থেকেই আসেনি। একটা কাজ করো, প্রত্যেকটা বাড়ির সামনে থেকে ঘাস আর মাটির স্যাম্পল নিয়ে আসো। ঘাস আর মাটি? হ্যাঁ, ঘাস আর মাটি। ট্রাঙ্কের উপর থেকে আমরা যে ঘাস আর মাটি পেয়েছি সেটার সঙ্গে ম্যাচ করে দেখা যাবে যে কোন বাড়ির সামনের মাটি ওটা। এরকম হতে পারে স্যার? অবশ্যই, ডক্টর স্যারেকে সবকিছু করতে পারেন। স্যার কিন্তু আমি তো শুনেছিলাম ডক্টর সালুকি এক্সপার্ট। আরে সে তো একই ব্যাপার, ডক্টর সালুকিও এক্সপার্ট আর ডক্টর সারিকা। হ্যাঁ, কিন্তু এই যে এই ঘাস আর মাটি সংগ্রহের কাজটা না, এই কাজটা একটু গোপনেই করতে হবে। খুনি যেন কোনোভাবে বুঝতে না পারে যে আমরা এখান থেকে স্যাম্পল সংগ্রহ করছি। এই ঘাস আর মাটির সমস্ত স্যাম্পল যেটা তোমরা তুলে এনেছো সেটা ম্যাচ করেছে, মানে ট্রাঙ্কের উপর যে মাটি পাওয়া গেছে সেটার সাথে। গ্রেট, তার মানে খুনটা ওখানে কোথাও হয়েছে। হ্যাঁ, কিন্তু কোন বাড়িতে হয়েছিল? সব বাড়ির সামনের মাটির সঙ্গে ম্যাচ হয়ে গেছে, তাহলে বুঝবো কি করে আমরা? যা কাম হিয়ার। হ্যাঁ, এদিকে এসো, কাম কাম। এখানে দেখো, এর মধ্যে দেখো। এটা তো হ্যাঁ, এবার বুঝলে? অভিজিৎ তুমিও দেখো। স্যার আমিও দেখি স্যার। দেখো, এটার মুখে কি আছে? অভিজিৎ দেখো। পিঁপড়ে? পিঁপড়ে? আমি বাকি আছি, আমি একটু দেখি। হ্যাঁ, তুমিও দেখে নাও। পিঁপড়েগুলো লাড্ডু খাচ্ছে। লাড্ডু খাচ্ছে না ফ্রেডি, মানুষের মাংস খাচ্ছে। এরকম অনেক পিঁপড়ে ওখানে ছিল, আর এই পিঁপড়েগুলো তখন মানুষের মাংস খাচ্ছিল যখন তোমরা ওকে তুলে এনেছো। কিন্তু এটা কার হতে পারে? এই লোকটির। এই ছোট মাংসটির ডিএনএ টেস্ট করেছি, তো লাশটার সঙ্গে ম্যাচ করে গেছে। কিন্তু এই মাংসটা এই লোকটার কি করে হতে পারে? এই বডিটা তো এখানেই পড়ে আছে। দয়া, এই লোকটি এখানে শুয়ে থাকতে পারে, কিন্তু ওর মাথাটা হয়তো ওখানে পোঁতা আছে। সত্যি দারুণ ডক্টর সালুকে, দারুণ। একটা ছোট্ট পিঁপড়ে দিয়ে আপনি আপনি এত বড় একটা জিনিস বের করে নিলেন। অদ্ভুত ব্যাপার। পিঁপড়ের মুখ থেকে কথা আদায় করলেন হ্যাঁ, আপনি। তাই তো, পিঁপড়ের মুখের খাবার টেস্ট করে আপনি বলে দিলেন যে ওই লোকটার মাথা ওইখানে পোতা রয়েছে। সত্যি দারুণ ডক্টর সালুকে, মানতেই হবে। থ্যাংক ইউ অভিজিৎ, থ্যাংক ইউ ভেরি মাচ। আজ কমসে কম ডক্টর সারিকা ছাড়া আমার প্রশংসায় দুটো শব্দ তোমার মুখ থেকে বেরিয়েছে। থ্যাংক ইউ। কিন্তু এই পিঁপড়েগুলো কোন বাড়ির সামনে থেকে এলো? 1 2 3 4 5 কোন বাড়ির সামনের জায়গায় এই ভোজন পর্ব চলছিল? দয়া 4 নম্বর ঘরের সামনে যাও, ওর দরজায় কড়া নাড়ো আর জিজ্ঞাসা করো, ভাই আমাকে তো বল ওই মাথাটা কোথায় রেখেছিস। এই পিঁপড়েগুলো মাটির তলা দিয়ে সেখানে পৌঁছাচ্ছে যেখানে মাথাটা পোঁতা আছে। এই 4 নম্বর বাড়িটা কার? স্যার 1 মিনিট। স্যার সত্তু নামের কোনো একটা লোকের, কিন্তু ও বাড়িতে নেই স্যার। সত্তু? দরজায় তো তালা লাগানো, সত্যু গেল কোথায়? তার মানে গন্ডগোল। ফ্রেডি, নাতাশা, তোমরা একটু আশেপাশের লোকজনের কাছে এই সত্যুর ব্যাপারে জিজ্ঞেস করো, ততক্ষণ আমরা ভিতরটা দেখি। ওকে স্যার। দয়া, ভেঙে দাও। স্যার, হ্যাঁ বিবেক। রক্ত স্যার। রক্ত? তার মানে মার্ডারটা এই বাড়িতেই হয়েছিল। ভালো করে খোঁজো, এই মাথাটাকে এখানেই পাওয়া যাবে, খোঁজো।
সব চপার। চপার? চপার? প্রথমে চপার দিয়ে লোকটার গলা কেটে নিয়েছে, তারপর ওর লাশটাকে ট্রাঙ্কে ঢুকিয়েছে, আর সবশেষে ট্রাঙ্কটাকে ট্রেনের কম্পার্টমেন্টে ছেড়ে রেখে এসছে। কিন্তু স্যার ওই লোকটার মাথা কিন্তু এখনো পাওয়া যায়নি। পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে বিবেক। এই বাড়ির সামনের মাটিতে ওই পিঁপড়েগুলোকে পাওয়া গেছে। বাইরে ঘুরে কি হয়েছে স্যার? আরে এই পিঁপড়েগুলো কি জানেন আমরা সিআইডির লোক? ফ্যান্টাস্টিক ফ্রেডি। আরে কিসের ফ্যান্টাস্টিক স্যার, পিঁপড়েগুলো সব গায়ে উঠে গেছে। আরে তুমি তো একদম ঠিক জায়গাতেই খুঁড়ছিলে। চলো এখানেই খুঁড়ে দেখি। এক মিনিট, এই দেখো। এ নাও ভাই, পুরো লাশ তৈরি। চালুকে মাথাটা এরই তো নাকি অন্য কারো জুড়ে দিয়েছো? বস, এর মাথা আর শরীরের ডিএনএ ম্যাচ করে গেছে। 100% মাথাটা এর। দেখো কেমন হাসছে। অভিজিৎ, যে লোকের বাড়ি থেকে এটা পাওয়া গেছে সে লোক তো পালিয়েছে। স্যার ওই হয়তো খুন করেছে, না হলে বাড়ি ছেড়ে পালাতে যাবে কেন? স্যার মনে হয় এই লোকটার নাম নরেশ স্যার। নরেশ? হ্যাঁ স্যার। স্যার যখন থেকে এই সোয়াইন ফ্লু ছড়িয়েছে তারপর থেকে এখনো পর্যন্ত 24 জন লোক এসেছে স্যার ওদেশ থেকে। 23 জন লোকের ঠিকানা পেয়ে গেছি স্যার। একটা লোকই গায়েব ছিল, তার নাম নরেশ স্যার। হতে পারে স্যার এই সেই। তুমি কি এর বাড়ির লোকজনকে খবর দিয়েছো? এখানে তো এর কেউ নেই। জানতে পারা গেছে যে এর বস ধনরাজের সঙ্গে এসেছে এখানে সাউথ আমেরিকা থেকে। ও, তার মানে ওর সাথে ইন্ডিয়াতে এসেছে। তাহলে এই লোকটা চুপ করে কেন বসে আছে? ও মাই গড, এটা 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 তো নরেশের ছবি। ওকে কে মারলো? সেটাই আমরা জানার চেষ্টা করছি। এমন কে আছে যে এতটা ঘৃণা করতো গলাটাই কেটে দিল? প্লিজ এই ধরনের ফটো আর কখনো দেখাবেন না। স্যার এই নরেশ তো খুব ভালো ছেলে ছিল। শেষবার নরেশের সঙ্গে আপনার কবে দেখা হয়েছিল? আমরা একসাথে ইন্ডিয়াতে এসেছি, একই ফ্লাইটে। ও আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে হোটেলে চলে গেল। আমরা হোটেলে জিজ্ঞাসাবাদ করেছি। হোটেলের লোকেদের বক্তব্য যে ও ওখানে হোটেলে পৌঁছয়নি। কি? ও ওখানে পৌঁছয়নি? কিন্তু তার মানে হলো রাস্তার মধ্যেই কেউ ওকে খুন করেছে। এক মিনিট। একটা কথা বলুন, এয়ারপোর্ট থেকে আপনারা কিসে করে বাড়ি এসেছেন? আমি বলতে চাইছি ট্যাক্সিতে এসেছেন নাকি? না স্যার, ট্যাক্সি নয়, ওটা একটা ভ্যান ছিল আর ওটা নরেশই আনিয়েছিল। ভ্যানের নাম্বার মনে আছে আপনার? না, নাম্বারটা তো মনে নেই। আচ্ছা, ড্রাইভারের ব্যাপারে কিছু বলতে পারবেন? হ্যাঁ, ও নীল রঙের ইউনিফর্ম পরেছিল। আচ্ছা, ওর দাড়িও তো ছিল তাই না? হ্যাঁ, আগে হ্যাঁ দাড়ি ছিল। প্যাট্রিক, ওনাদের একটু ছবিটা দেখাও তো, যেটা আমরা ওই বাড়ি থেকে পেয়েছি। ইয়েস স্যার। কি হয়েছে? এই লোকটাই নাকি? এটা তো আপনার ছবি তাই না? আপনার? সরি স্যার, ভুল করে আপনার ছবিটা দেখিয়ে ফেলেছি। এক মিনিট। হ্যাঁ, এইটা দেখুন। হ্যাঁ হ্যাঁ, এটা সেই ড্রাইভার যে সেদিন আমাদের এয়ারপোর্ট থেকে বাড়ি নিয়ে এসেছিল। এই লোকটা আবার সত্য নয় তো স্যার? এক্সকিউজ মি স্যার, কি নাম বললেন আপনি? সত্যু? হ্যাঁ, সাত্তু। আচ্ছা, আপনি কি এই নামে কাউকে চেনেন? আগে হ্যাঁ স্যার, এই নামের একটা লোক আগে আমার কোম্পানিতে চাকরি করত, ওই সাউথ আমেরিকাতে। আরেকবার এই ছবিটাকে একটু দেখুন তো আপনি। এটা ওই সত্যই নয় তো? স্যার দেখে তো মনে হচ্ছে ওই। আই মিন স্যার, এ কিন্তু ওই, কিন্তু তখন ওর দাড়ি ছিল না, হয়তো তাই আমি ওকে চিনতে পারিনি। তাহলে এই সমস্ত ব্যাপারের মানেটা এই দাঁড়ালো যে সত্য নরেশকে আগে থেকেই চিনত। আগে হ্যাঁ, ওকে কোম্পানিতে চুরি করার সময় ধরেছিল, আর নরেশই ওকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিল। তাহলে এটা তো হতেই পারে যে সত্যই নরেশকে খুন করেছে। সেটা হতেও পারে। খুঁজে বের করো ওই সত্তুকে। সত্তু ওরফে সতীশ কুমার,
সাউথ আমেরিকাতে ডিকে ইন্ডাস্ট্রিজে কাজ করতো স্যার। 2 এপ্রিল 2004 এ কোম্পানিতে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, আর তাই নরেশ ওকে চাকরি থেকে বার করে দেয় আর ইন্ডিয়ায় পাঠিয়ে দেয়। এই তো জলের মতন সহজ হয়ে গেল ব্যাপারটা। এই নরেশ সত্যকে কাজ থেকে বের করে দিয়েছিল সাউথ আমেরিকাতে, আর যেই নরেশ ফিরে এলো ইন্ডিয়াতে বদলা নেওয়ার জন্য সত্যু ওকে মেরে দিল। কিন্তু 2004 সাল থেকে 2005 সাল অবধিও এতদিন কি কাজ করতো? কোনো চাকরি বাকরি তো ছিল না ওর কাছে, তাহলে বাড়ি কি করে কিনলো, বাকি সব খরচা? স্যার, সত্তুর প্রতিবেশী বলছিল যে কেউ ওকে প্রত্যেক মাসে মানি অর্ডার পাঠাতো। নাতাশা একদম ঠিক কথা বলছে স্যার। আমি এইমাত্র পোস্ট অফিস থেকে আসছি, জানতে পারলাম যে সত্যুর কাছে প্রতি মাসে 20,000 টাকার মানি অর্ডার আসতো। 20,000 টাকা? হ্যাঁ স্যার, বিগত 5 বছরে এমন একটাও মাস যায়নি যে ও মানি অর্ডারের টাকা পায়নি। তার মানে হচ্ছে কেউ ওকে এতদিন অবধি 12 লাখ টাকা পাঠিয়েছে। কিন্তু স্যার কেউ কাউকে এত টাকা কেন দেবে, আর তাও আবার ফ্রিতে? এইটাই জানার জন্য আমিও ওনার নাম আর ঠিকানা জানতে চেয়েছিলাম, যাতে কিছু টাকা উনি আমাকেও পাঠান। কি নাম লোকটার? নরেশ। নরেশ? হ্যাঁ স্যার। যার লাশ আমরা ট্রাঙ্ক থেকে পেয়েছি। এই কি ধরনের জট অভিজিৎ? এই নরেশ প্রতি মাসেই টাকা পাঠিয়েছিল সত্যুকে, আর সেই সত্যু ওকেই খুন করে দিল। ব্যাপারটা গন্ডগোল ঠেকছে দয়া। কেউ সোনার ডিম দেওয়া হাঁসকে কেন কাটবে? সত্যুর সমস্ত খরচা যদি নরেশে দিত, তাহলে ও নরেশকে কেন মারবে? আর যদি নরেশ সত্তুকে চাকরি থেকে তাড়িয়েই দিয়ে থাকে, তাহলেও প্রত্যেক মাসে ওকে টাকা পাঠাতোই বা কেন? স্যার এই সত্যু আবার নরেশকে ব্ল্যাকমেল করছিল না তো? আর এটাই যদি ব্যাপার হয়, তাহলে তো নরেশ সত্যুকে মারবে, তাই না? সত্যু কেন মারবে নরেশকে? এবার এই ব্যাপারটা তো সত্যই বলতে পারবে দয়া। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ হিয়া। কি সত্যুর খোঁজ পাওয়া গেছে? খুব অদ্ভুত ব্যাপার। আমরা ওখানে দৌড়ঝাঁপ করে সত্যুকে খুঁজে বেড়াচ্ছিলাম, আরে এখানে শান্তিতে ঘুমোচ্ছে। খুবই ভয়ঙ্কর মৃত্যু হয়েছে এই লোকটার। বেচারা ট্রেনের নিচে কাটা পড়েছে। এ নিজে নিজেই কি রেল লাইনে ঝাঁপ দিয়েছিল, নাকি কেউ ধাক্কা মেরেছিল? যে জানতে পেরেছে যে আমরা একেই খুঁজছিলাম, ট্রেন থেকে ঝাঁপ মেরেছে হয়তো। এরকম তো মনে হচ্ছে না। কেন বলুন তো? আমি এর ব্লাড টেস্ট করেছি, টেস্ট করে জানতে পারলাম এর শরীরে রক্ত কম কিন্তু মদ বেশি। এর গাড়ি তো মদেই চলছিল। তাহলে তো এ ঠিক করে হাঁটতেও পারছিল না হয়তো, আর টলতে টলতে ট্রেনের নিচে চলে এসছে। কিন্তু এর কাছে তো ভ্যান ছিল, তাই না? তাহলে স্টেশনে কি করতে গেছিল? মদ খেয়ে বেহুশ হওয়ার হলে গাড়িতেই হতে পারতো। আর ধরে নিলাম এর ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছিল, তাহলে বাড়ি থেকে এত দূর স্টেশনে কি করতে গিয়েছিল এ? স্যার গন্ডগোল আছে, এ কেউ খুন করা হয়েছে স্যার। নরেশের খুনের সাথে এর খুনের নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। কেউ ওর মুখ বন্ধ করার জন্য অনেক নেশা করিয়েছিল, আর তারপর ট্রেনের সামনে একে ধাক্কা মেরে ফেলে দেয়। স্যার আমরা ওই জায়গাটা খুঁজে বার করতে পারি যেখানে মদ খেয়েছিল। শোনো, একে দেখো, চেনো লোকটাকে? আপনারা? সিআইডি। চেনেন এনাকে? আরে স্যার, এ তো সত্যু, রোজ এখানে মদ খেতে আসতো। গত 2-3 দিনে এসছিল না, জানি না কি হয়েছে। কারণ এ মারা গেছে। সত্যু মারা গেছে? এটা কি করে হতে পারে? এর কাছে আমি মদের 10,000 টাকা পাই, এবার ওই ধারটা, মানে ধারের টাকাটা ওই মাতাল বাবু দেবে? বাবু? এই বাবুটাকে? আরে স্যার, ও তো 1 নম্বরের মাতাল। এইখানে সত্যুর সঙ্গে বসে মদ খায়। বাবু ও সত্যুর সঙ্গে রোজই আসতো এখানে মদ খেতে। হ্যাঁ। আচ্ছা, আজকেও আসবে? আসা তো উচিত, 9:30 আসে ও রোজ। 9:25। চলো এই বাবুর সঙ্গে দেখা করা যাক। পাচুদা, একটা মালের বোতল দিও তো, আর সঙ্গে সোডা দিও। তুই এখানে বসলি কেন রে? আমার দিকে পারমিশন নিয়েছিস তুই? পাচুদা, দেখো ফালতু ফালতু ঝামেলা করছে। আমি না সালা এখানে একাই বসবো, বুঝলি?
চল ফট। কেন এত মেজাজ দেখাচ্ছিস এ মাতাল, বেশি বকবক করবি না, বুঝেছিস? আমার মটকা কিন্তু এমনিতেই গরম আছে। চল চল চল, যা এখান থেকে যা। আমাকে তুই মাতাল বললি? হ্যাঁ বলেছি, মদ খোরও বলবো। মদ খোর বললি আমার? হ্যাঁ তুই মদ খোর, কি করবি তুই? বলবো আর 100 বার বলবো, কি করবি তুই? হ্যাঁ আরে বাবু শোনা, সিআইডি। খুব গরম লাগছিল নাকি? আরে আরে এ তো নদী বইয়ে দিচ্ছে। হ্যাঁ, সত্যকে কে মেরেছে? স্যার স্যার এই তো 2-3 দিন আগে স্যার তো এখানে মাল খেতে এসেছিল স্যার। স্যার আমি ওর সাথে দেখা করতে যাচ্ছিলাম স্যার। স্যার ঠিক তখনই স্যার ওই দিকটা থেকে একটা লোক এসেছিল স্যার। আর স্যার তো ওই লোকটার সাথে চলে যায় স্যার। হ্যাঁ আমি তো ভেবেছিলাম স্যার যে ওই আমার বন্ধু স্যার তো হয়তো মাল করে কোনো ব্যবস্থা করেছে স্যার। তারপর জানি না কে ছিল ওই লোকটা? স্যার স্যার সেটা আমি জানি না স্যার, কিন্তু হ্যাঁ স্যার আমি না স্যার লুকিয়ে লুকিয়ে ওদের পেছন পেছন গিয়েছিলাম। আর তখন দেখলাম স্যার ওই যে লোকটা ছিল না স্যার, আমার বন্ধু সত্যকে স্যার হঠাৎ করেই ট্রেনের সামনে নিয়ে গেল স্যার। আর তারপরে স্যার আমি দেখলাম যে স্যার ওই লোকটা ওকে ট্রেনের সামনে ধাক্কা মেরে ফেলে দিল স্যার। তার মানে তুমি নিজের চোখে সত্যকে খুন হতে দেখেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। দেখতে কেমন ছিল ওই লোকটা? স্যার স্যার সেটা আমি ঠিক করে বলতে পারবো না স্যার। তুমি কি নরেশকে চেনো আদৌ? নরেশ? হ্যাঁ স্যার, স্যার আমি নরেশকে চিনি স্যার। জানেন ও তো 1 নম্বরের একটা ঠকবাজ লোক স্যার, খুব খারাপ লোক স্যার। আপনারা জানেন ওই সত্যকে ফাঁসিয়েছিল স্যার। নরেশ তো সত্যকে চুরি করার জন্য ধরেছিল। নরেশ স্যার ওই চুরি করেছিল সত্যর সঙ্গে মিলে স্যার। এই নরেশও সত্যর সঙ্গে মিলে চুরি করেছিল? হ্যাঁ স্যার মেন মাস্টার মাইন্ড নরেশই ছিল। স্যারও টাকা দিত স্যার সত্য যাতে নিজের মুখ না খোলে তার জন্য। স্যার নরেশের কোকেনের নেশা ছিল স্যার, সারাদিন খালি নেশাই করতো। আর সেই কারণের জন্যই স্যার ওরা চুরি করেছিল। আর ওই আমার বন্ধুকে ফাঁসিয়েছিল স্যার, ওকে মেরে ফেলেছে স্যার, ওকে মেরে ফেলেছে। ওকে, এ দেখো এই লোকটার পিঠের উপর একটা গভীর ক্ষত আছে। তার মানে স্যার ওই বাবু ঠিক বলছিল, কেউ একে জোরে পিছন থেকে ধাক্কা মারে আর এগিয়ে পড়ে ট্রেনের সামনে। এবার একটু একটু করে সব মিলে যাচ্ছে অভিজিৎ। এই নরেশ আর সাত্য দুজনেই সাউথ আমেরিকাতে চাকরি করত, ডিকে ইন্ডাস্ট্রিজে। কিন্তু দুজনেই আসলে চোর ছিল, কোম্পানির ফান্ড থেকে চুরি করত। আর যেই এদের মুখোশটা খুলে গেল, নরেশ সত্যকে ফাঁসিয়ে দিয়ে ওকে চাকরি থেকে বের করে দিল। তারপর এই নরেশই ওখান থেকে সাত্তুকে টাকা পাঠাতো, যাতে সাত্তু মুখ বন্ধ রাখে আর এটা কেউ জানতেই পারবে না যে নরেশও চুরি করত। কিন্তু সত্য সেই কথাটা ভোলেনি। ও রেগেছিল কারণ নরেশ ওকে ফাঁসিয়ে ওর জীবনটা নষ্ট করেছিল। সেজন্য যখনই নরেশ ইন্ডিয়াতে ফিরে এলো, সত্য ওকে খুন করে দিল, মাথা কেটে দিল ওর। স্যার যদি নরেশকে সত্তু মেরেছে তাহলে সত্তুকে কে মেরেছে? এমন কোন লোক আছে যে জানতো যে নরেশ কোকেনের নেশা করত? এক মিনিট এটাকে বললো বস যে ওই ছেলেটার কোকেনের নেশা আছে? বাবু বলেছে। আই এম সরি, এই ছেলেটার শরীরে বিন্দুমাত্র কোকেনের চিহ্ন নেই। এই ছেলেটা জীবনে কোনোদিন কোকেন খায়নি। কি? তার মানে বাবু আমাদের মিথ্যে বলেছে স্যার। দয়া হয়তো এই বাবু মিথ্যে কথা বলছে, না হলে এ নরেশই নয়। কিন্তু স্যার এ যদি নরেশ নাই হয়, তাহলে এর বস আমাদেরকে বলতে গেল কেন যে এই নরেশ? এর উত্তর তো ওই দেবে। ও আমাদের কেন বললো যে এই সেই হলো নরেশ? বুঝলে কিছু? হ্যাঁ স্যার। গোলমাল আছে। দরজা ভেঙে ফেলি। তোমায় কে আটকেছে? কি ব্যাপার, দরজা ভাঙছেন কেন? দরজা খুলতে যদি আর একটু দেরি করতেন তাহলে আর দরজাটাই খুঁজে আরে পেতেন না। কোথায় ঢুকছেন আপনারা? আরে আপনারা কারা? আরে কি জানে কি এই লোকগুলো? দাঁড়া, আমি সিআইডি কে ফোন করছি। 1 মিনিট, আমরাই সিআইডি থেকে এসেছি। স্যার, না তো ধনরাজ ভিতরে আছেন আর ওয়াইফ। আরে ওরা তো 2 দিন আগে ওদের বাড়ি বিক্রি করে চলে গেছে। বাড়ি বিক্রি করে চলে গেছে? হ্যাঁ। কোথায় গেছে জানি না, কিন্তু ওরা খুব তাড়াহুড়োর মধ্যে ছিল। আর আমি বাড়িটাও খুব সস্তায় পেয়ে গেছি। হয়তো ওরা বিদেশে চলে গেছে। কি? ওনার ব্যাংকে শিগগিরই ফোন করো। স্যার।
আচ্ছা, কোনো জিনিসপত্র ছেড়ে গেছে ও এখানে? হ্যাঁ, একটা বক্স আছে একটু ওদের। দেখান। জানি না ওই বক্সের মধ্যে কি সব জঞ্জাল ভরে রেখেছে। এই যে এইটা, এই নিন। স্যার, ধনরাজ তো নিজের সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, সমস্ত সম্পত্তি বেচে দিয়েছে স্যার, আর সমস্তটাই লিকুইড ক্যাশে তুলেছে স্যার। কিন্তু দয়া, এই লোকটা দেশ ছেড়ে কেন পালিয়ে স্যার। যাচ্ছে? কোকেনের খালি প্যাকেট। কোকেন? ওই লোকটা আর কোকেন? হ্যাঁ স্যার, ধনরাজ তো কোকেন নিত না, আসলে কোকেন নিত নরেশ। কিন্তু তাহলে এই প্যাকেট? এটা নরেশের দয়া। ও, তার মানে হ্যাঁ, এই ধনরাজ নয়, এই আসল নরেশ, আমাদের কোকেন খোর নরেশ। তার মানে স্যার আসল ধনরাজ ওই লোকটা যার মাথা কাটা লাশ পেয়েছি আমরা? হ্যাঁ নাতাশা, নরেশ ধনরাজের সঙ্গে ইন্ডিয়াতে আসে, তারপর ধনরাজকে খুন করে আর নিজেই হয়ে যায় ধনরাজ। এবারে নরেশকে খুঁজতে হবে। কি করে খুঁজবো স্যার ওকে? এখানে তো ওর কোনো আত্মীয় পরিজন নেই। ফেডরিক, ওর ওয়াইফের ফ্যামিলি তো ইন্ডিয়াতে আছে। খোঁজ নাও, ওদের বিয়ের রেকর্ড চেক করো, নিশ্চয়ই জানা যাবে ওরা এখন কোথায় লুকিয়ে আছে। এখানেই আছে ও। ভিতরেই আছে তো কনফার্ম? আছে তো ভেতরেই, টাইম হয়ে গেছে ওর বাইরে আসার। এই সে? এটা নরেশের শালা, এর নাম কৈলাস। কি হয়েছে কি দাদা? এমনি একটু দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো একটু দূরে গিয়ে দাঁড়ান। চল এবার আসি। আপনারা কি চান বলুন তো? জামাইবাবু। জামাইবাবু? হ্যাঁ। আমার বিয়ে হয়ে গেছে, তুমি তোমার বোনের জন্য অন্য কোনো পাত্র খোঁজো, ঠিক আছে? আরে তোর জামাইবাবু কোথায়? আপনারা কে? আপনারা সিআইডি। সিআইডি? কোথায় পালাচ্ছ বাছাধন? আমি কিচ্ছু জানি না স্যার। এর জামাইবাবু হবি? আরে এসব কি বলছেন স্যার? আমার তো দুটো বোনেরই বিয়ে হয়ে গেছে, আর আপনাদের তো মিষ্টিও খাইয়েছিলাম। কোথায় তোর জামাইবাবু? হ্যাঁ স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। জানিস না তুই? হ্যাঁ, জানিস না তো? হ্যাঁ, কাঁদিস না, কাঁদিস না, স্পষ্ট করে বল, কাঁদিস না। স্যার, ওরা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে স্যার, ট্রেনে করে যাচ্ছে। অনুগ্রহ করে শুনবেন, 10টা বেজে আরে আমি তো বুঝতেই পারছি না যে আমরা ট্রেনে কেন যাচ্ছি। তোমার মাথায় এখন কিছুই ঢুকবে না। পুলিশের রেকর্ডে আমি মারা গেছি, এই পাসপোর্ট কোনো কাজে লাগবে না। চলো আরে চলো। নকল পাসপোর্টও তো বানাতে পারো হ্যাঁ নাকি? হ্যাঁ, চেষ্টা তো করছি, অত সহজ নয়। আগে এখান থেকে তো বেরোই। এই তো, যাও ভেতরে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে উঠবেন না, ওই গাড়িটি কার সেটে যাবে। জল নিয়ে এসো না, খুব তেষ্টা পেয়েছে। হ্যাঁ, আনছি। এটি একটি রাষ্ট্রীয় সম্পত্তি। জল তো তোমায় আমরা খাওয়াবো, জেলে। সিগন্যাল ড্রাইভারের উদ্দেশ্যে বলা হচ্ছে, সিগন্যাল দেওয়া আছে, প্ল্যাটফর্ম পরিষ্কার রাখা। এটি একটি রাষ্ট্রীয় সম্পত্তি। ধনরাজ সেজে ধনরাজের জায়গা নিতে চাইছিলিস? হ্যাঁ, কেন? স্যার, আসলে ওর মাসি মারা যাওয়ার আগে ওর জন্য কোটি কোটি টাকার সম্পত্তি রেখে গেছিলেন, আর ও
পুরো বিজনেস বিক্রি করে ইন্ডিয়াতে আসছিল একেবারের জন্য। এটা ভালো করেই জানতো যে ইন্ডিয়াতে ধনরাজকে কেউই চিনত না, আর ওকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে নিজেই ওর জায়গা নিয়ে নেয়, আর তারপর সমস্ত প্রপার্টি আমাদের হয়ে যায়। আর এই জন্য তোমরা সাত্তুকে ব্যবহার করলে, আর তারপর ওকেই খুন করে দিলে। ও আমাকে ব্ল্যাকমেল করছিল স্যার। কোকেন প্রচুর খাস, হ্যাঁ? ওটাই তো সব শেষ করে দিল স্যার। পুরনো একটা কথা আছে, টাকার নেশা মানুষকে ধ্বংসের মুখে টেনে নিয়ে যায়। এবার জেলের ঘানি টেনে দেখো, ফাঁসির হুকুম হওয়া পর্যন্ত। আমাদের প্রায় রোজই চোরদের সঙ্গে খুনিটুনিদের সঙ্গে মুখোমুখি হতেই হয়। খুনের কেস আসতেই থাকে। এবার যদি লাশ সামনে থাকে তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে একজনের মৃত্যু হয়ে গেছে। কিন্তু যদি সেই লোকটাকেই আবারও দেখা যায় তাহলে আরেকটা নতুন গল্প শুরু হয়ে যায়। প্রথম দিকে এটা মনে হয় যে কেউ এটা গুজব ছড়াচ্ছে নিজের কোনো সুবিধার জন্য। পরে জানা যায় যে গুজব নয়, ব্যাপারটা সত্যি, লোকটাকে দেখা গেছে। আমরাও এটাই ভাবতে থাকি যে এটা কি করে হতে পারে। আর তারপর যাকে আত্মা বলা হচ্ছে সেই জিনিসটা যদি কোনো খুন করে দেয় তাহলে তো ঝামেলাই হবে। এদিকে লাশ আর অন্যদিকে খুনি আত্মা। অনেকবার এটা মনে হতে থাকে যে এটা আবার সত্যি সত্যি ঘটেনি তো। বিশ্বাস করাই মুশকিল হয়ে যায় যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। আর তার মধ্যে যদি ডক্টর সালুকে এমন কোনো কথা বলে দেয় যাতে ব্যাপারটা আরো বেশি গম্ভীর হয়ে যায়, তখন তো বুঝতেই পারি না যে কি করব। এবার এই কেসটাতেও এরকমই ঘটেছিল। 3 দিন আগে একজন লোক মারা গেছিল, আর কোথা থেকে তার আত্মাটা চলে আসে, আর খুনের পর খুন করেই যাচ্ছিল। কখনো এখানে দেখা যাচ্ছে, কখনো সেখানে। একজন লোক যার লাশ কিনা ফরেন্সিক ল্যাবে পড়ে আছে, সে অন্য কোনো জায়গায় গিয়ে কি করে খুন করতে পারে আপনারা নিজেরাই দেখুন। বিয়ের আগে আমি কত স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম আমার শাশুড়ি অন্যদের থেকে আলাদা হবে। আমি ভেবেছিলাম আমার শাশুড়ি আর আমি দুজনে বন্ধু হয়ে থাকবো। আমি কি করে বুঝবো যে উনি এরকম হবেন? কে ওখানে? মনে হচ্ছে আমার গোটা জীবনটাই হোটেলে কাজ করতে করতে কেটে যাবে। এই সমস্ত আওয়াজ কি করে এলো বাথরুম থেকে? বলছো না কেন ভেতরে কে? চুপ করে আছো কেন? তুমি হোটেলের কোনো গেস্ট নাকি? আরে এটা তো মিনির আওয়াজ মনে হচ্ছে। ও মাই গড! মিনি, 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 কি হয়েছে মিনি? চিৎকার করছিলে কেন? ওই যে দিনেশ, দিনেশ। এক মিনিট এখানে সবার জন্য বিপদ রয়েছে, সবার জন্য। আরে কি করছেন আপনারা? আরে ছাড়ুন আমাকে। আরে আমার কথা শুনুন, আপনাদের কারোর কিচ্ছু হবে না। আজও মিনিকে মেরে ফেলেছে, আপনি বাঁচাতে পারলেন? আমি যদি ওখানে থাকতাম নিশ্চয়ই কিছু করতাম। আরে কি করতেন আপনি? মুখে বড় কালকে যদি অন্য কেউ মরে যায় তখন আপনি এই কথাই বলবেন না? আরে আমার কথা শুনুন, আমার কথা শুনুন। আরে আপনারা কেন বুঝতে চাইছেন না? আরে এক মিনিট, চিৎকার চেঁচামেচি করবেন না। চেঁচামেচি করে কোনো লাভ নেই, হোটেল বন্ধ হয়ে যাবে।
এখানকার যত গেস্ট আছে সবাই পালিয়ে যাবে, তখন তোমাদের চাকরিও থাকবে না। আরে প্রাণ যাওয়ার চাইতে চাকরি যাওয়া অনেক ভালো। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। সিআইডি চলে এসেছে। কিভাবে হয়েছে? হ্যাঁ, আত্মা এই খুনটা করেছে। নিজের মুখটা বন্ধ করো স্যার, আপনি ওর কথা বিশ্বাস করবেন না, মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। না স্যার, এ সত্যি কথা বলছে। ওই মেয়েটাকে ওই আত্মাটাই খুন করেছে। এক মিনিট এই গন্ডগোলটা কি এখানে? হ্যাঁ স্যার, ওই এরা ইচ্ছে করেই গুজব রটাচ্ছে স্যার। গুজব নয়, চিৎকারটা আমি শুনেছিলাম। আত্মার চিৎকার ছিল না, মিনির, যার খুন হয়েছে তার। দেখাও কোথায় হয়েছে। আসুন স্যার। কেউ হাত দেয়নি তো বডিতে? ওদিকটা দেখো তো। একটা অদ্ভুত ছুরি দিয়ে খুন করেছে স্যার। হ্যাঁ, তাই তো দেখছি। ম্যানেজার, দেখো তো এই ছুরিটা, দেখেছো এটাকে? এটা তো আমাদের কিচেনে থাকে। রাধা, একমাত্র তুমি মিনির চিৎকার শুনেছিলে, তারপর ছুটে এখানে এসেছিলে। আগে হ্যাঁ। এর মানে হলো রাধা, মিনি যখন ঘর থেকে বেরিয়ে আসছিল তখন তো খুনির ভেতরে থাকার কথা, তাই তো? হতেও পারে, আবার নাও হতে পারে। সেটা কেন? আত্মা তো যে কোনো জায়গায় যেতে আসতে পারে, তাই না? ফ্রেডি, তুমি কখনো শুনেছো যে কোনো আত্মা এসে খুন করে গেছে? কোনো অন্য কথা বলুন স্যার। কেন? স্যার, আপনি তো জানেন যে আত্মার কথা শুনলেই আমার কেমন ঘাম ছুটতে কি থাকে। আবল তাবল বকছো ফ্রেডি? হ্যাঁ স্যার, তবুও আত্মার সাথে না লড়া উচিত না। আত্মা থাকলে তবে তো লড়বো না। এখান থেকে করিডোর তো সব দিকেই খোলা দেখছি। এখান থেকে তো যে কেউ বেরিয়ে পালাতে পারে। আরে স্যার, আত্মা ওটা আত্মা। আত্মা যেখান থেকে খুশি আসতে পারে আর যেখানে খুশি যেতেও পারে। ফ্রেডি, চলো। হ্যাঁ দয়া। স্যার, এখান থেকে খুনির পালাবার অনেকগুলো রাস্তাই তো আছে। আচ্ছা, ঠিক আছে, রুমগুলো চেক করি। অভিজিৎ, ঠিক আছে, চলো। দয়া, এই রক্তের ফোঁটাগুলো এখান থেকে বাথরুম পর্যন্ত গেছে। মনে হচ্ছে স্যার খুনিটাই বাথরুমে দাঁড়িয়েছিল। মহিলাটি বাথরুমে আসতেই ও ছুরি মেরে দিয়েছে। মেনে নিলাম দয়া যে খুনি এখানে এই রুমটার ভেতরে লুকিয়েছিল। ফেডরিক, তুমি কি দেখছো? আত্মা কি? হ্যাঁ তো দয়া, তোমায় যেটা বলছিলাম, যদি খুনি এই রুমটাতে লুকিয়েই ছিল তাহলে কেউ না কেউ তো ওকে পালাতে দেখেছে। কেউ তো দেখেছে। বিবেক, বাথরুমটা ভালো করে চেক করো, আর কোনো আঙুলের ছাপ কোথাও থাকলে তুলে নাও। রাধা, আগে যখন তুমি মিনিকে শেষবারের মতন দেখো, আমি বলতে চাইছি মৃত্যুর আগে, তখন কি ও কিছু বলতে চেয়েছিল? ও কি তোমায় কিছু বলেছিল? হ্যাঁ। কি কি বলেছে? দীনেশ বাবুর নাম নিয়ে মারা গেছিল। দীনেশ বাবু? এই দীনেশ বাবু কে? হ্যাঁ, একটা আত্মা। আত্মা? হ্যাঁ, দীনেশ বাবুর আত্মা। তুমিও সেই একই কথা বলছো, আত্মা আত্মা আত্মা। আমরা জানতে চাইছি যে এই দীনেশ বাবুটি আসলে কে? এই হোটেলের ম্যানেজার।
আমি ভৈরবী, এই হোটেলের ওনার। ও, একটা কথা বলুন, এই দীনেশ বাবু কবে থেকে আত্মা তৈরি হয়েছেন? ওয়েল, যবে থেকে ও আত্মহত্যা করেছে তবে থেকে। আত্মহত্যা কোথায় হয়েছে? এখানেই, এই হোটেলে। উনি নিজেই গায়ে আগুন দিয়েছিলেন। হ্যাঁ, আর তারপর থেকেই ওনার আত্মা এই হোটেলে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এটা বলুন, দীনেশ বাবুর সঙ্গে মিনির কোনো শত্রুতা ছিল? না, এমন তো কোনো ব্যাপার ছিল না। কিন্তু তাহলে ওনার আত্মা এই মহিলাকে খুন করলো কেন? জানি না, হ্যাঁ, আই ডোন্ট নো। কিছু তো শত্রুতা নিশ্চয়ই ছিল, না হলে মারবে কেন? বাদ দিন, যখন দীনেশবাবু পুড়ছিলেন, মানে বলতে চাইছি আত্মহত্যা করছিলেন, সেটা কি কেউ দেখেছে? আশেপাশে কেউ ছিল? হ্যাঁ, আমি ছিলাম আর আমার স্টাফেদের 4 জন আরো ছিল। ও, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, বাঁচাবার চেষ্টা করেননি? দেখুন, আমাদের কিছু করার আগেই উনি খুব খারাপভাবে পুড়ে গিয়েছিলেন। দয়া স্যার, চলো এই দীনেশের ফ্যামিলির সঙ্গে দেখা করি। আজ? হ্যাঁ, আজ। কেন? না, আসলে আজ দীনেশবাবুর শেষকৃত্য। বলো হরি, হরি বল, 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 হরি বলো হরি, বলো হরি, হরি বল, হরি বল, বলো হরি। এক্সকিউজ মি, এক মিনিট প্লিজ। এই বডিটা আপনারা নিচে রাখুন। আচ্ছা, আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি, প্লিজ। আচ্ছা, উনি কি এনার স্ত্রী? আগে হ্যাঁ। সরি। কি আপনারা, কি ব্যাপার? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। আমরা জানি ঠিক এই সময় আমাদের আসা উচিত নয়, কিন্তু কিন্তু ব্যাপারটা কি? আমরা আপনার স্বামীর বডি নিয়ে যেতে এসেছি। কি? কিন্তু কেন? আসলে আমরা দীনেশবাবুর শরীরটাকে একটু পরীক্ষা নিরীক্ষা করব। মারা যাওয়ার পর আর কি বা আছে দেখার মতো? এখন কি করে বোঝাবো আপনাকে যে দীনেশবাবু এখানেও আছেন আর ওখানেও আছেন, হোটেলে? যখন ওনার শরীরটাই আমাদের সামনে আছে, তাহলে উনি হোটেলে কি করে থাকবেন? দেখুন ম্যাডাম, আমাদের মোটেও ভালো লাগছে না যে কারোর শেষ যাত্রায় এসে কারুকে ডিস্টার্ব করতে, কিন্তু আপনি যদি জানতে পারেন যে আপনার হাজবেন্ডের আত্মা একটা হোটেলে ঘুরছে, তাহলে আপনার কেমন লাগবে? আত্মা এসেছে? এবার সবাই তো সেটাই বলছে। প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আমি কখনো ঝগড়া করব না, আমি কখনো কিছু বলবো না। প্লিজ আমায় ক্ষমা করে দাও। প্লিজ আপনি ক্ষমা পড়ে চাইবেন, আগে আমাদেরকে জানতে তো দিন যে ওটা আদৌ আত্মা কিনা। আর এই বডিটা এটা দীনেশের কি না। ভালো হয়েছে যে স্যার আপনারা ঠিক টাইমে লাশটাকে তুলে এনেছেন, না হলে এতক্ষণ তো ওরা লাশটাকে পুড়িয়েই দিত। হ্যাঁ সারিকা, আমাদের এটা দেখতে হবে যে এই বডিটা দীনেশের নাকি অন্য কারো। স্যার, দীনেশের হওয়াটা মুশকিল, দীনেশ তো ওখানে ঘুরে বেড়াচ্ছে। এটা অসম্ভব। কেন? কেননা যতটা আমরা জানতে পেরেছি, এই যে লাশটা এখানে পড়ে আছে এটাই দীনেশ। যদি এটা দীনেশ হয় তাহলে ওটাকে যে হোটেলে ঘুরছে। বাই, ইয়া বাই বাই, সি ইউ, ইয়া। আরে, এর 32 পার্টি কেমন বের করে ফেলেছে, মুখে চওড়া হাসি। কি জালুকে কোনো মজাদার জোক শুনেছো? হ্যাঁ, হাসি তো থামতেই চাইছে না। ছাড়ো না, বাদ দাও। আরে না না, আমাদেরও একটু শোনাও। কে বলেছে? হ্যাঁ, আরে
আরে বাদ দাও না ভাই। আরে লজ্জা পাচ্ছে। আচ্ছা ছাড়ুন, জোকটা বলুন, জোকটা কি ছিল? গার্লফ্রেন্ড, শালুকের আমার গার্লফ্রেন্ড। স্যার স্যার, ডক্টর স্যার কিছু বলতে চাইছেন? হ্যাঁ বলো বলো, কি বলবে? স্যার আমি ওনাকে কখন থেকে বলছি যে এই লাশটা দিনেশেরই। হ্যাঁ তো ঠিক আছে, আরে ভাই যা আছে তা আছে। যদি দিনেশের লাশ হয় তবে তো দিনেশেরই বলতে হবে না? না শালুকে, এটা দিনেশের লাশ হতেই পারে না। আসল দিনেশ তো ওখানে হোটেলে ঘুরে বেড়াচ্ছে, একের পর এক খুন করে যাচ্ছে, বুঝেছো? এসপি সাহেব, এই লাশ দিনেশেরই, আমি তোমাকে বলছি। এই দেখো, দিনেশের বাড়ি থেকে এই যে দিনেশের দাঁতের এক্স রে পাওয়া গেছে, ওটা আমি এই লোকটির দাঁতের সঙ্গে ম্যাচ করে দেখেছি। দুটো এক্স রে 100% ম্যাচ করেছে। আর যেখানে এক্স রে ম্যাচ করে গেছে তার মানে এই লোক দুটি একই। এক মিনিট, এটাও তো হতে পারে যে এক্স রেটা আমরা দিনেশের বাড়ি থেকে নিয়ে এসেছি। এই যে এটা নকল। বস, এই লাশ তোমরাই এখানে এনেছো, আর এই এক্স রেটাও তোমরাই এই ল্যাবে এনেছো। আসল নকল তোমরাই জানো। ঠিক আছে শালুকে, কোনো ব্যাপার না। অভিজিৎ, আমরা একটা চান্স নেব। প্রতিটা কোম্পানিতে তাদের কর্মচারীর জন্য একটা মেডিকেল ফাইল থাকে, সেরকম দিনেশেরও একটা মেডিকেল রেকর্ড নিশ্চয়ই আছে ওই হোটেলে। ওকে স্যার, ওখানকার ওই মেডিকেল রিপোর্টের সঙ্গে এর ক্রস চেকিং করা যাক। এক্স্যাক্টলি। আমি হলপ করে বলতে পারি এই লাশ দিনেশের হতেই পারে না। আপনারা কি ডেকেছিলেন আমাকে? আগে একটা খুন হয়েছে এখানে, আর জিজ্ঞাসাবাদ তো বারবার করতেই হবে না? একটা কথা বলুন, আপনি কি কখনো দিনেশের মেডিকেল চেক আপ করিয়েছিলেন? মেডিকেল টেস্ট? হ্যাঁ হয়তো, হ্যাঁ মনে পড়েছে। 2 বছর আগে আমি আমার সমস্ত স্টাফদের ইন্স্যুরেন্স করিয়েছিলাম, আর তখন তাদের মেডিকেল টেস্টও হয়েছিল। আই এম শিওর ওনার টেস্টও হয়তো তখনই হয়েছিল। তাহলে তো ওনার মেডিকেল রিপোর্ট নিশ্চয়ই আছে আপনার কাছে। আই এম সরি, আমরা মেডিকেল রিপোর্টস রাখি না, বাট আই এম শিওর ইন্স্যুরেন্স কোম্পানির কাছে নিশ্চয়ই থাকবে। আচ্ছা, কোন ইন্স্যুরেন্স কোম্পানি আপনার কি কিছু মনে আছে? রাহুল, আমার ক্যাবিনেট ডেস্কে ওই ইন্স্যুরেন্স কোম্পানির কার্ড পড়ে আছে, যাও তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো। আই ডোন্ট গেট ইট, আপনাদের দিনেশের মেডিকেল রিপোর্ট কেন চাই? ও তো মারা গেছে। হয়তো এই মেডিকেল রিপোর্ট দেখে আমরা মিনির খুনিকে খুঁজে বের করতে পারি। বেঁচে আছে স্যার, অজ্ঞান হয়ে গেছে শুধু। দেখো, আর কোথাও লাগেনি তো? না স্যার, আঘাত তো পাইনি। তাহলে এর হয়েছেটা কি? এমন কি দেখেছে ও যার কারণে অজ্ঞান হয়ে গেল? না, উঠতে হবে না, প্লিজ ওখানে বসে থাকো। আচ্ছা বলো তো, তুমি এখানে কি হয়েছিল? এসব কি করেছে? স্যার স্যার, আমি ওকে দেখেছি। কাকে? ওই দিনেশকে। দিনেশ? দেখো, আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি যে ও এইখানে এই ঘরের মধ্যে ছিল। তাই তো? ছিল স্যার, স্যার আমি বললাম তো ওই ছিল। স্যার, আমার এই কেবিনে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ওই দেখুন। যদি দিনেশ এখানে এসে থাকে তো তার রেকর্ডিং নিশ্চয়ই হয়েছে। ঠিক আছে, আমরা ওই ফুটেজ দেখতে চাই। ওকে স্যার।
দীনেশবাবুকে তো দেখা যাচ্ছে না স্যার। 1 মিনিট দাঁড়া দাও, 1 মিনিট পজ করো। দেখেছো দাদা কাঁচের ওপর? তুমি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, সত্যি কেউ আছে। তাশা, এটা একটু জুম করো। স্যার, স্যার এটাই সেই আত্মা যেটা আমি দেখেছিলাম। এই দিনেশ স্যার, দিনেশ। স্যার আমি শুনেছি আত্মা কাচের মধ্যেও দেখা যায়। তাশা, দয়া, এই মুখটা যে আমরা দেখলাম ওটাকে ব্লো আপ করো, ওটার প্রতিটা অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখো। সারিকা, দিনেশের ফটো লোড করো। হ্যাঁ স্যার। এইটা দিনেশের সেই ফটোটা যেটা তোমরা দিনেশের বাড়ি থেকে এনেছো। একবার ওই ছবিটাও দেখি যেটা আমরা হোটেলের সিসিটিভি থেকে নিয়েছিলাম। সারিকা, এই দুটো ম্যাচ করো তো। হ্যাঁ স্যার। আরে এটা তো ম্যাচ করে গেছে। শালুকে, তোমার মতে এই হলো দিনেশ, কিন্তু আমি বলছি হোটেলে যে ঘুরে বেড়াচ্ছে সেই দিনেশ। স্যার এখন তো আর কোনো সন্দেহই নেই যে দিনেশ আর বেঁচে নেই, আর অন্য কোনো দিনেশ এখানে ঘুরছে। আমি তো আগেই বলেছিলাম স্যার, আত্মার সাথে লড়া একদম ঠিক না। এটা কি করে হতে পারে? মরে যাওয়া মানুষ কখনো ফিরতে পারে নাকি? ডক্টর সালুকেরও আজকেরই এটা বলবার ছিল। একবার বলছে যে দিনেশ ডেফিনেটলি মারা গেছে, আবার এটাও বলছে যে ওই ঘরের লোকটা দিনেশই ছিল। তার মানে মরা মানুষ বেঁচে উঠেছে। না হলে অন্য কোনো লোক দিনেশ সেজে ঘুরে বেড়াচ্ছে। স্যার এই হলো হোটেলের প্ল্যান। তাহলে এটা তো বেশ। এবার বলুন যে দিনেশকে আপনার হোটেলের কোন কোন সেকশনে দেখা গেছে? স্যার, দিনেশকে প্রথমবার এই রুমে দেখা গিয়েছিল, আর দ্বিতীয়বার এখানে, আর তৃতীয়বার এই রুমে যেখানে মিনি খুন হয়েছিল। আর তারপর ভৈরবী ম্যামের কেবিনে, যেখানে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। অভিজিৎ, একটা কথা খেয়াল করেছো যে দিনেশকে হোটেলের একটা সেকশনেই দেখা গেছে, এই নতুন তৈরি হওয়া সেকশনে। এখানেই ঘুরছে। এসব জায়গায় তো আসেও নি। আর এই অংশটা পুরনো বিল্ডিং এ স্যার। আরো একটা কথা বলুন, এই রুমটা কার? এটা সিকিউরিটি অফিসার অভিষেক কুমারের। সিকিউরিটি অফিসার অভিষেক কুমার। হ্যালো, ওকে ডাকো। স্যার ওই অভিষেক। কি হয়েছে? অ্যাকচুয়ালি হয়েছে কি, অভিষেক 2 সপ্তাহ আগে চাকরি ছেড়ে চলে গিয়েছে। ও বড় আশ্চর্য ব্যাপার, একটা লোক মারা গেছে, একটা লোক চাকরি ছেড়ে চলে গেল, আর একজন মহিলা খুন হয়ে যায়। আচ্ছা, চাকরিটা ছেড়ে দিল কেন অভিষেক? ও একটা ভালো চাকরি পেয়ে গিয়েছিল আমেরিকাতে, সেজন্য। আমেরিকাতে? তার মানে স্যার পাখি উড়ে গেছে। হয়তো সেটা নাও হতে পারে। এই অভিষেকের অ্যাড্রেস আমাদের চাই। ওকে স্যার। অভিষেক তো রত্নাগিরি গেছে হোটেলের কাজের জন্য। আসুন। অ্যাকচুয়ালি অভিষেক হোটেল ছেড়ে দিয়েছে, রিজাইন করে দিয়েছে। কি? আমাকে তো কিছু বলেনি। কবে গেছিল ও রত্নাগিরি? গেছিল মানে? কিছু খারাপ হয়নি তো? দিনেশকে চেনেন কি আপনি? নাম শুনেছেন ওর?
দীনেশ মানে সেই তো যে অভিষেকের হোটেলে কাজ করতো? হ্যাঁ হ্যাঁ, আমরা ওরই কথা বলছি। আপনি চেনেন ওকে? হ্যাঁ, অভিষেক যাওয়ার আগে ও 2-3 বার বাড়িতে এসেছিল। বাড়িতে এসেছিল? কেন, কি জন্য এসেছিল? জানি না, ওরা নিজেদের মধ্যে কি বলতো সেসব কখনো শুনতেই পাইনি। অদ্ভুত ব্যাপার, আমি যতই নিচু গলায় কথা বলি না কেন আমার বউ ঠিক শুনতে পায়। আচ্ছা, আমরা কি অভিষেকের রুমটা দেখতে পারি? অভিষেক নিখোঁজ হওয়ার আগে ওর ব্যাপারে কোনো অদ্ভুত কিছু মনে পড়ে আপনার? কোনো কথা যেটা স্বাভাবিক নয়? হ্যাঁ, কিছুদিন আগে অভিষেক যখন বাড়িতে আসলো তখন ওর প্যান্টটা একদম নোংরা লাগছিল। আমি যখন জিজ্ঞাসা করলাম তখন ও আমাকে বলল বৃষ্টিতে নোংরা হয়ে গেছে। কিন্তু আমার খুব ভালো মনে আছে সেদিন বৃষ্টি তো হয়নি। বৃষ্টি হয়নি? আচ্ছা, কি কি লেগেছিল অভিষেকের প্যান্টে? আমি ঠিক করে দেখতে পাইনি। আর তার কিছুক্ষণ পরেই ও বাথরুমে চলে যায় আর ও নিজেই নিজের প্যান্ট ধুয়ে ফেলল। দেখে খুব অদ্ভুত লাগলো, কারণ এর আগে অভিষেক নিজের জামা কাপড় নিজে কখনো ধোয়নি। সিমেন্ট? স্যার, এই দেখুন, অভিষেকের জুতোতে সিমেন্ট লেগে রয়েছে। ওর প্যান্টে সিমেন্ট লেগেছিল, ধুয়ে ফেলেছে, আর এই জুতো ধুতে ভুলে গেছে। এটাই বড় ভুল করেছে ও। কিন্তু স্যার, এই সিমেন্ট অভিষেকের পায়ে লাগলো কোত্থেকে? আমি তো সেটাই ভাবছি দয়া, যে এই অভিষেকের প্যান্টে আর জুতোয় সিমেন্ট আসলো কিভাবে? অভিষেক নিখোঁজ হওয়ার আগে কিছু গোলমাল করে ফেলেছিল, নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে। স্যার, অভিষেকের প্যান্ট আর জুতোতে সিমেন্ট লেগেছিল, তার মানে ও এমন কোনো জায়গায় গিয়েছিল যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল। অভিষেকের প্যান্টে যে সিমেন্ট লেগেছিল সেটা এখান থেকেই লেগেছে। এই যে এখানে নতুন উইং বানানো হয়েছে। এই নতুন উইং হয়েছে কবে? 3 সপ্তাহ আগে। 3 সপ্তাহ আগে মানে যখন প্যান্টে সিমেন্ট লেগেছিল তখন এখান থেকে তো লাগেনি স্যার। অভিজিৎ, এই দীনেশের আত্মা যাকে বারবার দেখা যাচ্ছে, ও কিছু খুঁজতে এখানে আসছে। যে জিনিসটা ও এখানে খুঁজতে চেষ্টা করছে সেটা আর অভিষেকের প্যান্টে লাগা সিমেন্টের মধ্যে কোনো না কোনো যোগসূত্র নিশ্চয়ই আছে। কি হতে পারে? খুঁজে বের করো ওই জিনিসটাকে, খোঁজো।
ফাউন্টেনটা তো দেখে মনে হচ্ছে নতুন, কিন্তু খুব তাড়াহুড়ো করে বানিয়েছে মনে হচ্ছে। হ্যালো স্যার, আমি এই হোটেলটার সাউথ সাইডে আছি স্যার। স্যার এখানে একটা ওয়াটার ফাউন্টেন আছে, খুব নতুন তৈরি করেছে মনে হচ্ছে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনারা আসুন এখানে। ওকে। হ্যাঁ দয়া, এই ফাউন্টেনটা স্যার। অফিসার, কিছু পেলেন আপনি জলের মধ্যে? না, আমরা এখনো কিছু পাইনি, কিন্তু এই ফাউন্টেনটা কবে বানানো হয়েছে? সবে মাত্র বানানো হয়েছে, ব্র্যান্ড নিউ ইউসি। এমনিতে আপনি তো দেখতেই পাচ্ছেন 3-4 সপ্তাহ হয়েছে বানানো। স্যার, ওই যে সিমেন্ট পাওয়া গেছিল অভিষেকের প্যান্ট আর জুতোতে, বোধহয় এখান থেকেই লেগেছিল। হতে পারে। ফেডরিক, স্যার, হাতুড়ি নিয়ে এসো সবার জন্য। হাতুড়ি? হাতুড়ি দিয়ে কি করবেন? সরি ম্যাডাম, জানি আপনি খুব শখ করে এই ওয়াটার ফাউন্টেনটা বানিয়েছেন, ভাঙতে তো হবেই। দেখুন স্যার, প্লিজ, আপনার যদি ভাঙতেই হয় তো অন্য কিছু ভাঙুন, কিন্তু এই ফাউন্টেন তো সবে বানানো হয়েছে। এখানে একটার পর একটা খুন হচ্ছে, আত্মারা ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে তো জানতেই হবে যে এখানটা ঠিক কি হচ্ছে। কিন্তু ভাঙতে হবে কেন? এখনই জানতে পারবেন। নাতাশা, এই ফাউন্টেনের জল বন্ধ করো। ইয়েস স্যার। কি ম্যাডাম, কি দেখছেন? হ্যাঁ, বেশ বড় অ্যামাউন্ট স্যার, কোটি টাকা হবে। কিন্তু অভিষেকের মতন একজন সাধারণ সিকিউরিটি অফিসারের কাছে এতগুলো টাকা এলো কি করে স্যার? সেটা তো আমিও ভাবছি, এতগুলো টাকা ওর কাছে এলো কি করে? স্যার, দিনেশের আত্মা এই পয়সাগুলোর জন্য ঘুরপাক খেয়ে মরছে এখানে। ও হয়তো জানেও না যে অভিষেক এই টাকাগুলো লুকিয়ে রেখেছে এখানে। অতৃপ্ত আত্মা। ফেডরিক, তুমি চুপ করো। এই বারে বারে আত্মার কথা বলা থামাও। আমি কোনো আত্মার কথা বিশ্বাস করি না। এখানে কোনো অ্যাক্টর আছে যে দিনেশের অভিনয় করছে। ওই অ্যাক্টরকে আমি এমন রোল দেব না, এমন রানিং রোল যে সারা জীবন ছুটতে থাকবে। অভিজিৎ, এই নোটের সিরিয়াল নম্বরগুলো দেখে বের করো কোন ব্যাংক থেকে এসেছে। যাও। একটু দেখুন তো, এই নাম্বারের নোটগুলো আপনার ব্যাংকের কিনা? এগুলো সিরিয়াল নাম্বার কি? 1 মিনিট। ইয়েস স্যার, এই নোটগুলো আমাদের ব্যাংক থেকেই দেওয়া হয়েছিল। তাহলে আপনাদের কাছে রেকর্ড তো আছে নিশ্চয়ই, এই নোট আপনারা কাকে দিয়েছিলেন? 1 মিনিট স্যার। পেয়ে গেছি। ইয়েস স্যার, ইনি আসলে আমাদের অনেক বড় কাস্টমার, যিনি 6 কোটি টাকার চেক কোনো মিস্টার অভিষেকের নামে দিয়েছিলেন। কি নাম বললেন আপনি? আগে মিস্টার সূর্য। মিস্টার সূর্য, এর একটু ফোন নম্বর আর অ্যাড্রেসটা দিন। ইয়েস স্যার। দয়া, একটা কাজ করা যাক, এই মিস্টার সূর্যকে একবার ডেকে পাঠানো যাক। কিছু বলবেন তো? কেন ডেকেছেন? কিছু টাকা পয়সার ব্যাপার। কি সিআইডি টাকা চাই? দেখুন, এখানে বলে ফেললেন ঠিক আছে, এসিপি সাহেবের সামনে মুখও খুলবেন না, উনি খুব রাগী মানুষ। স্যার, ইনি হলেন মিস্টার সূর্য। ও, আপনি মিস্টার সূর্য? আগে হ্যাঁ স্যার। আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? সূর্যবাবু, আপনি কি কখনো কোনো অভিষেক নামে কাউকে 6 কোটি টাকার চেক দিয়েছেন?
ওই চেকটা? হ্যাঁ, সেই চেকটা। কিন্তু আপনি কি বলতে পারবেন যে অভিষেককে 6 কোটি টাকার চেক কি জন্য দেওয়া হয়েছিল? কারণ উনি ওনার হোটেলটা আমার কাছে বিক্রি করেছেন, হোটেল গোল্ডেন রোজ। আপনি হোটেলটা কিনেছেন? আগে হ্যাঁ, আমি এই হোটেলের নতুন মালিক। এক্সকিউজ মি, এটা কি করে হতে পারে? আমি আপনাকে কন্ট্রাক্ট পেপারস দেখাতে পারি। কন্ট্রাক্ট পেপারস? চুলোয় যাক আপনার কন্ট্রাক্ট পেপারস। আই এম দ্য ওনার, এটা আমার হোটেল আর আমি এই হোটেলের। আপনার কাছে যে কন্ট্রাক্ট পেপার রয়েছে সেগুলো নকল। কি? হ্যাঁ সূর্যবাবু, আপনার পেপারসগুলো সব নকল। ওরা আপনাকে বোকা বানিয়েছে। 6 কোটি টাকা দিয়েছি, ওরা এরকম কি করে করতে পারে? এরকমটা হয়েছে মিস্টার সূর্য, এরকমটাই হয়েছে। আর না জেনে শুনে আপনি ওকে 6 কোটি টাকার চেক দিয়ে দিলেন কি করে? হ্যাঁ, আসলে ওরা দুজনেই, দিনেশ আর অভিষেক, কেউই মালিক নয়। একজন ম্যানেজার আর একজন সিকিউরিটি অফিসার। কি? তার মানে আমি শেষ হয়ে গেলাম, এত বড় জোর চুরির শিকার হয়ে গেলাম। আপনি চিন্তা করবেন না, আপনার ওই 6 কোটি টাকা আমাদের কাছেই আছে। হ্যাঁ মিস্টার সূর্য, একদম চিন্তা করবেন না। আগে তো আমরা ওই অভিষেকের সঙ্গে দেখা করব। একেই বলে যে থালায় খাবো সে থালাটা নোংরা করব। ওনার প্রায় চোখের সামনে দিয়ে হোটেলটা বিক্রি হয়ে গেল আর উনি টের পেলেন না। কিন্তু একটা ভুল করে ফেলেছে দিনেশ আর অভিষেক, টাকা নিয়ে যেতে পারেনি, সেটাকে পুঁতে ছিল কিন্তু সেটাকে বার করতে পারেনি। টাকা তো আমরা পেয়ে গেছি স্যার, কিন্তু এখনো পর্যন্ত এটা জানতে পারছি না যে ওই লোকটাকে যে দিনেশ সেজে হোটেলে ঘুরে বেড়াচ্ছে। সারিকা, হ্যাঁ স্যার। দিনেশের মাথার খুলিটা একটু দেখাও তো। হ্যাঁ। কতদিন আমার স্বামীর বডিটা এখানে রাখা হবে? এতদিনে তো যা ইনভেস্টিগেশন করার ছিল আপনারা করেই ফেলেছেন হয়তো। দেখুন, এখন আমাদের খোঁজ খবর নেওয়া সবে শুরু হয়েছে। আর যে দ্বিতীয় দিনেশ আছে ওকে এখনো দেখা যাচ্ছে। স্যার স্যার, কিন্তু এতদিনে তো আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে যে ওই দিনেশ। দেখুন, কথাটা হলো যে আসুন, আপনি এখানেই দাঁড়ান। চলো স্যার, ওই অভিষেকের ফটো পাওয়া গেছে স্যার। গুড। সালুকাকে বলো এটা স্ক্যান করতে। স্যার। দা, একটু দেখো। কেন ডেকে পাঠিয়েছেন আমাকে? আসলে কথাটা হচ্ছে কি, আমরা ওই টাকাটা পেয়ে গেছি যেটা অভিষেক নিজে দিনেশের থেকে চুরি করেছে। কি? হ্যাঁ, যদি আপনি জেনে থাকেন যে অভিষেক কোথায় আছে তাহলে বলে দিন প্লিজ। এসব কি কথা বলছেন আপনি? গুড। এখন এই ফটোটা দিনেশের খুলির ওপর লাগিয়ে ম্যাচ করে দেখতে হবে। এসিপি সাহেব, এই লাশটা দিনেশের নয়, এই লাশ অভিষেকের। না না কে পোড়ালো ওকে? দিনেশ করেছে। আগে হ্যাঁ, দিনেশ করেছে। অভিষেক দিনেশকে ঠকিয়েছে। দুজনে মিলে জালিয়াতি করেছিল, কিন্তু সমস্ত টাকা অভিষেক নিজের কাছে রেখেছিল, দিনেশকে কিচ্ছু দেয়নি। আর সেই জন্য দিনেশ অভিষেককে পুড়িয়ে মেরে ফেলল। কিন্তু দিনেশ এখনো অবধি জানে না
যে অভিষেক সমস্ত টাকা কোথায় লুকিয়ে রেখেছে। সেজন্যই ও এখন ওই হোটেলে ঘুরছে টাকাটা খোঁজার জন্য। আমার তো এমনিতেই ভয় করছে, জানো এখনো আত্মা ঘুরে বেড়াচ্ছে। পরের নম্বর কার আসবে কে জানে। পরের নাম্বারটা আবার তোর নয় তো? আরে আরে এমন কথা বলো না, ও তো তোমাকেও খুন করতে পারে। করতেও পারে। এই হোটেলের লোকজন আমাকে ছুটিই দিচ্ছে না। এই সিআইডির লোকগুলো একদম ফালতু, ওরা এখনো পর্যন্ত খুনিকেই খুঁজে পেল না। না, সিআইডির লোকজন এরকম নয়, ওরা একটা জিনিস পেয়েছে। কি জিনিস? কিন্তু তুই কাউকে বলে দিবি না তো? বলবো না, বলো না। সিআইডির লোকেরা 6 কোটি টাকা পেয়েছে। 6 কোটি? কবে, কি করে? কেউ শুনে নেবে। কোথায়? ফোয়ারার নিচে অভিষেক লুকিয়ে রেখেছিল। সিআইডি সেই টাকাটা পেয়ে গেছে। আজ সকালেই ওদের গাড়ি এসে সেই টাকাটা নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গেছে। টাকা কোথায় আছে? কনফারেন্স রুমে রাখা আছে। চলো দেখি। না না, ওখানে গার্ড দাঁড়িয়ে আছে, ফালতু ফেসে যাব। চল। যদি ওই টাকাটা আমরা পেতাম তো তা দিয়ে কি না করতাম। সবার আগে তো আমি এই চাকরিটাই ছেড়ে দিতাম। বাইরে কেউ আছে, তুমি এখানেই থাকো, আমি দেখে আসি। এগুলো কি কাগজের টুকরো? সিআইডি? হ্যাঁ, সিআইডি। চুপ। আরে এ তো দীনেশ। আরে না না, এটা হচ্ছে দীনেশের আত্মা, বুঝলে? মডার্ন আত্মা, মডার্ন। রেডি? দেখো একবার যখন আত্মা থাপ্পড় খায় না তখন কেমন আওয়াজ হয়। এই দাঁড়া দাঁড়া। আরে ভাই আত্মা, ওই ওই, আরে মাঝপথে গায়েব হয়ে যাস না প্লিজ। এই দাঁড়াও, এই দাঁড়াও, দাঁড়া। তোমরা উপরে আসার চেষ্টা করবে না, কিন্তু না হলে ঝাঁপ দিয়ে দেবো। এই না না, দাঁড়া। দাঁড়া দাঁড়া। না, আরে লাভ কেন দেবে ভাই? তুমি তো আত্মা গো, আত্মা। সোজা উপরে চলে যাও। আসার চেষ্টা করবে না, কিন্তু না হলে ঝাঁপ দিয়ে দেবো বলে দিচ্ছি। উপরে কেউ আসবে না বলছি। না দেখো আমার কথা শোনো, তোমার কিচ্ছু হবে না। আমি বলে দিচ্ছি, কিন্তু আমি ঝাঁপ দিয়ে দেবো। উপরে যদি কেউ আসার চেষ্টা করে তবে কিন্তু খারাপ হয়ে যাবে। দেখো আমার কথা শোনো, আমি বলে দিচ্ছি, কিন্তু আমি ঝাঁপ দিয়ে দেবো। এই আসবে না, আমি ঝাঁপ দেবই। না দেখো, আত্মহত্যা করা কিন্তু আইনত অপরাধ। বলছি, কিন্তু আমি ঝাঁপ দিয়ে দেবো। আমার কথাটা শোনো। আমার কাছে কেউ আসবে না, কিন্তু বলে দিচ্ছি, আমি কিন্তু ঝাঁপ দিয়ে দেবো বলে দিচ্ছি। দেখো আমার কথা শোনো, তোমাকে কেউ কিছু করবে না। না
উপরে কেউ আসবে না, না হলে কিন্তু ঝাঁপ দিয়ে দেবো। না না, ওপরে আসার চেষ্টা করলে কিন্তু আমি ঝাঁপ দিয়ে দেবো, বলছি আমি ঝাঁপ দিয়ে দেবো, বলছি কিন্তু। অভিষেক আর আমি দুজনে মিলে এই হোটেলটাকে বিক্রি করার প্ল্যান করেছিলাম। তারপরে যখন এই হোটেলটা 6 কোটি টাকায় বিক্রি হয়ে যায়, তখন আমি ভাবলাম অভিষেককে রাস্তা দিয়ে সরিয়ে দিয়ে পুরো টাকাটাই আমি আত্মসাৎ করব। কিন্তু অভিষেক তোমার থেকেও চালাক ছিল। ও সব টাকাটা ফাউন্টেনে লুকিয়ে রেখেছিল, যেটা তুমি খুঁজছিলে। হ্যাঁ, কিন্তু ওই মহিলাকে মারলে কেন তুমি? ও জেনে গেছিল যে আমি বেঁচে আছি। দেখেছো ফেডরিক, এই তোমার আত্মা কি কাজ করেছে? হ্যাঁ স্যার, এই আত্মাটা তো সমস্ত ভালো আত্মাদেরও বদনাম করে দিল। ওরা একে কোনোদিন ক্ষমা করবে না। দীনেশ, তুমি দুটো খুন করেছো, অন্যের হোটেল বিক্রি করেছো, 6 কোটি টাকার জালিয়াতি করেছো। তোমার তো ফাঁসি হওয়াই উচিত।